হ্যালো। ওকে, নমস্কার। বিশ্বাস একাডেমি বাংলা নেটসেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি উজ্জ্বল বিশ্বাস। আজকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে অলংকার। এখানে প্রায় 4টি মতো অলংকার আলোচনা করব। আগের দিন হয়তো 4টি কি 5টি অলংকার আলোচনা করেছিলাম। তা বিষয়টি হচ্ছে আগের দিন খুব সুন্দর করে দেখিয়েছিলাম যে কিভাবে অলংকার কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো, অলংকার থেকে কী ধরনের কোশ্চেন আসে, হ্যাঁ, কী ধরনের কোশ্চেন আসে সমস্ত তথ্য আপনাদের দিয়েছিলাম। তা আজকে সেই আর কয়েকটা অলংকারের পরিচয় আপনাদের সামনে দেব। আশা করি যেমনভাবে বলেছিলাম আপনারা নিজেদের মতো করে তো প্র্যাকটিস করবেন, আর আমি যেভাবে বললাম এইভাবে একটুখানি প্র্যাকটিস করে দেখুন, তাতে আপনাদের আশা করি ভালো ফল হবে। তা এরপরেও আর সেট পরীক্ষা হচ্ছে ডিসেম্বর মাসে, সেট পরীক্ষা ডিসেম্বরে, আর নেট পরীক্ষা ডিসেম্বরে বলছে, ডিসেম্বরে কিন্তু ডিসেম্বরে হবে না, ডিসেম্বরের জায়গায় সম্ভবত, যাই হোক আমার মন বলছে জানুয়ারি কি ফেব্রুয়ারি প্রথম দিকে অথবা জানুয়ারির শেষের দিকে, এই টাইমটা হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, এরকম একটা ব্যাপার মানে খেয়াল করা যাচ্ছে, যাতে ডিসেম্বরে হতে গেলে এতদিন প্রসেস শুরু করে দিতে হতো। তা এই হচ্ছে ব্যাপার। যারা পড়াশোনা করছেন এবার পরীক্ষা দেবেন, তারা আশা করি এই বিষয়টার উপরে একটুখানি জোর দেবেন। অলংকার প্লাস হচ্ছে ছন্দ। তা ছন্দ থেকে এবার কোশ্চেন কম ছিল, তবে আগে এর পরের বার দেবে না এরকম বলা যায় না। ছন্দ থেকে খুব কম কোশ্চেন ছিল, একটা কোশ্চেন হয়তো ছিল, একটা কি দুটো কোশ্চেন ছিল এরকম। তা অলংকার থেকে বেশি দিয়েছিল, এবার অলংকারটাকে গুরুত্ব দিয়েছিল বেশি, ছন্দটাকে কম দিয়েছিল। এবার এর পরের বার আশা করি দুটোই সমান গুরুত্ব পাবে। তা ব্যাপারটা হচ্ছে একবার এক একটা বিষয়ের উপর ফোকাস করা হয়, তো এই জন্যই হচ্ছে ওই প্রশ্নের তারতম্য এরকম দেখা যায়। তাই বলে ছন্দটাকে প্র্যাকটিস করব না, এটা কিন্তু না। এর পরের দিন যাই হোক ছন্দের তিন প্রকার ছন্দ আছে, সেই ছন্দ সম্পর্কে কিছু আলোচনা করব যদি আপনারা চান। তা আর একটা কথা, যে কেউ যদি মনে করেন যে 1 মাস আছে, 1 মাস একটুখানি পড়ে দেখি কতটা হয়, উন্নতি হয়, কেউ যদি কারো যদি মনে ইচ্ছা থাকে তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আর বেশি কথা এ সম্পর্কে বেশি কথা না বলাই ভালো, বলবেন যে আপনি শুধু বিজ্ঞাপন দিচ্ছেন, পড়ার না মানে ফাঁকি। তা এই জন্য এই সম্পর্কে বেশি কথা বলি না, যার আগ্রহ হয় সে এসে যোগাযোগ করে। তা এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলেও আপনারা যোগাযোগ করতে পারেন। তা এবার বলি যে আমি কিন্তু এখনও নিজেকে শিক্ষক বলি না, আপনাদের মতো আমিও একজন শিক্ষার্থী, আমি এখনও শিখি আপনাদের কাছে, নিজে যেটুকু বুঝি আপনাদের শেখাই, ভুল ত্রুটি হলে আপনারা একটু বলবেন। আর একটা ভালো কথা, লাইভ ক্লাস করাবো, দেখি লাইভ ক্লাসের প্রসেসটা একটুখানি কিছু সেটিংয়ের ব্যাপার আছে, এগুলো আমাকে একটু শিখতে হবে, আমি লাইভ কখনো ক্লাস করাইনি। তা কারো যদি থাকে, তেমন কোনো সাজেশান দেওয়ার থাকে দেবেন। আর কথা হচ্ছে সে কেমন করে লাইভ করতে হয় সেটা তো আমি দেখে নেবই, আর আপনাদের সম্ভবত 2-3 দিন পর থেকে লাইভ করাবো, আর সেখানে অনেক আলোচনা হবে, ফেস টু মানে আপনাদের কথাবার্তা শুনে যদি করা হয়, পড়ানো হয়, তাহলে ইন্টারেকশানটা ভালো হয়। তা লাইভ ক্লাস করাবো 2-3 দিন পরেই, আমি ঠিক রাত্রিবেলায় এই 8টা কি 8:30 থেকে, হ্যাঁ 8টা কি 8:30 থেকে আপনাদের জানিয়ে দেবো। আপনারা একটুখানি মানে সহযোগিতা করবেন, যাদের পড়াশোনার দরকার অবশ্যই চলে আসবেন, একদম ফ্রেন্ডলি আলোচনা হবে পড়াশোনার মতো, খুব সুন্দর করে, যাতে আপনাদের উপকার হয়। এই হচ্ছে ব্যাপার। আর যারা জানেন না তাদেরকেও একটুখানি জানিয়ে দেবেন, সমস্ত বাংলা বিষয়টার উপরে প্রিপারেশান আপনারা যাতে সুন্দর করে নিতে পারেন তার জন্য ব্যবস্থা করব। আচ্ছা, শুরু করি। আজকের যে প্রথমে যে অলংকারটি পড়াবো সেটি হচ্ছে কি নির্দেশনা আগের দিন পড়িয়েছিলাম কিনা আমার খেয়াল নেই, তবে যদি না পড়িয়ে থাকি তাহলে আর একবার আমি একটু পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, নির্দেশনা কি অলংকার, এই দুটি বস্তু,
এই একটা বস্তু, আর হচ্ছে এই একটা বস্তু। তা দুটি বস্তুর মধ্যে একটি হচ্ছে সম্ভব, এই বস্তুটা হচ্ছে ঘটা সম্ভব, আমাদের বাস্তব জীবনে থাকা সম্ভব, আর এই বস্তুটা অসম্ভব, যেটা আমরা দেখেই বুঝে নেব যে এই মানে এটা হচ্ছে বস্তু নাম্বার 1, এটা হচ্ছে বস্তু নাম্বার 1, এটা হচ্ছে বস্তু নাম্বার 2। এবার আপনারা এইভাবে কেউ হয়তো অলংকার পড়ায় না, তবে আমি পড়াই, আমার ধরনই এইরকম। তা দেখেন একদম বুঝতে একদম কোনো অসুবিধা হবে না, একদম হয়ে যাবে, সহজ মনে হবে। তো বস্তু নাম্বার 1, বস্তু নাম্বার 2, একটা ধরো সম্ভব বস্তু, একটা অসম্ভাব্য বস্তু। তা দুটি বস্তুর মধ্যে যখন বিম্ব প্রতিবিম্ব, মানে দুটি বস্তুর মধ্যে কি হয়, সম্ভব অসম্ভব বা সম্ভব সম্বন্ধ ব্যঞ্জনায় বস্তু দুটির মধ্যে। আচ্ছা, সম্ভব আর অসম্ভব উল্টো করে বলা যেতে পারে, অসম্ভব বা সম্ভব হচ্ছে কি সম্বন্ধ, দুটি বস্তুর মধ্যে সম্ভব অসম্ভব সম্বন্ধ ব্যঞ্জনায় যদি কি ভাব ফুটে ওঠে, বিম্ব প্রতিবিম্ব ভাব, বিম্ব প্রতিবিম্ব বিম্ব ভাব ফুটে ওঠে, তখন কি হবে, তখন হবে এই নিদর্শন অলংকার। আর এটি হচ্ছে একটি বাক্যের অলংকার, একটি বাক্যের মধ্যেই থাকবে। এইবার কিছু কিছু কথা আছে একবারে বুঝবেন না, আমি যখন উদাহরণ নিয়ে আলোচনা করব তখন ক্লিয়ার হয়ে যাবে, একটুখানি ওয়েট করুন জাস্ট। এটি কি তাহলে একটি বাক্যের অলংকার। একবার ইউজিসি নেটে কোশ্চেন দিয়েছিল যে নিদর্শনা, আর সেবার ছিল নিদর্শনা দৃষ্টান্ত। হ্যাঁ, দৃষ্টান্তটা কিন্তু দুটি বাক্যের অলংকার, মনে রাখবেন, এটা কিন্তু দৃষ্টান্তটা কি দুটি বাক্যের অলংকার। হ্যাঁ, আর নিদর্শনা একটি বাক্যের অলংকার। তাহলে এখান থেকে ইউজিসি নেটে কোশ্চেন দিয়েছিল। তাহলে বস্তু, সম্ভাব্য বস্তু আর অসম্ভব বস্তু, দুটো বস্তু, তাদের মধ্যে কি হবে, দুটো অসম্ভব বস্তু বা সম্ভব বস্তুর মধ্যে একটা সম্বন্ধ গড়ে উঠবে। কি কেমন সম্বন্ধ, বিম্ব প্রতিবিম্ব ভাব সম্বন্ধ, বিম্ব প্রতিবিম্ব ভাব সম্বন্ধ, এরকম একটা সম্বন্ধ গড়ে উঠবে। এইবার আসি কিছু টার্ম আছে এর মধ্যে। আর কি, আর একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে কি বলছে, উপমেয়। হ্যাঁ, উপমেয় কি হয়, উপমান ভাব, উপমেয় কি হয়, উপমান ভাব দত্তিত হয়, জফলা দত্তিত হয়। আচ্ছা, এখন এর ভাষাগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, উপমা যখন উদাহরণ নিয়ে যখন আলোচনা করবে একদম সব ক্লিয়ার হয়ে যাবে, এত কিছু ভাববার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে বলছে কি যে কিছু কথা আছে যেগুলো আমার একটুখানি বলা দরকার। প্রাকৃত বস্তু কি, প্রাকৃত বস্তু। আচ্ছা, প্রাকৃত, এই কিছু কতগুলো কথা আছে এর মধ্যে, যে প্রাকৃত বস্তু। আচ্ছা, কি প্রাকৃত বস্তু, কবির প্রাকৃত বস্তু সেই জিনিস যেটা হচ্ছে কবির মূল বর্ণনীয় বিষয়। কবির কি, কবির হচ্ছে মূল বর্ণনীয় বিষয়, সেটা হচ্ছে প্রাকৃত। আর অপ্রাকৃত কোনটা, যেটা হচ্ছে না, অপ্রাকৃত যেটা হচ্ছে মূল বর্ণনীয় বিষয় নয়, কিন্তু কিসের জন্য অলংকারে থাকে না, ওই অলংকারটিকে অলংকারের উদ্দেশ্য বা অলংকার সৃষ্টিতে সাহায্য করে। হ্যাঁ, যেগুলো অপ্রাকৃত বিষয় বা অপ্রাকৃত বস্তু, সেগুলো কি করে, অলংকার সৃষ্টিতে সাহায্য করে। কবির কিন্তু এখানে বলার কোনো, বর্ণনা করার কোনো জায়গা নেই, কিন্তু এরা কি করে, অলংকার সৃষ্টিতে সাহায্য করে, সুন্দর তৈরি করে। আচ্ছা, আর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অসম্ভব সম্বন্ধ। এই যে বলছি যে অসম্ভব সম্বন্ধ আর সম্ভব সম্বন্ধ কি জিনিস এটা। আচ্ছা, সম্ভব সম্বন্ধ কি জিনিস, সম্ভব সম্বন্ধ হচ্ছে লোকের যেটা সংস্কারে পরিচিত, লোকের সংস্কারে যেটা পরিচিত। হ্যাঁ, লোকের সংস্কারে বা সংস্করণে যাই বলো না, সংস্কারে যেটা পরিচিত, আর যেটা সংস্কারে পরিচিত না
লোকের সংস্কারে যেটা পরিচিত না। অসম্ভব কি, যেটা আমরা কি মনে করি, যেটা এটা হওয়া কখনোই সম্ভব না, কারণ কি এটা আমাদের সঙ্গে পরিচিত না, যে এর কখনো আগে এরকম ঘটনা ঘটে নেই, তাহলে সেটাকে আমরা কি বলি, অসম্ভব ব্যাপার। আর সম্ভব কোনটা না, যেটা লোকের সমাজে কি হয়েছে, এরকম বারবার হয়ে আসছে, যে এইটা হলে এইটা হয়, বা এইটা এরকম হওয়া সম্ভব, তার মানে আমরা কি দেখেছি সেই বিষয়টা। এবার একটা উদাহরণ দিই, কি বলছে দেখো, এখানে উদাহরণ দুটো তিনটে আমি লিখে রেখেছি, খুব সুন্দর উদাহরণ, এগুলো এক্সপ্লেন করি একটুখানি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে একদম। আচ্ছা, এর মধ্যে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এক হচ্ছে সম্ভব আর হচ্ছে অসম্ভব, যে বারবার বলছি সম্ভব আর অসম্ভব, এই যে বিষয়টা, এই বিষয়টার মধ্যে অসম্ভব যে বিষয়টি, সেই বিষয়টি সবচেয়ে বেশি সুন্দর হবে। হ্যাঁ, কি হবে, সবচেয়ে বেশি বেশি সুন্দর হবে, সবচেয়ে বেশি সুন্দর হবে। আর দুটির মধ্যে একটি কি হবে, সাম্য উপস্থাপনা হবে। হ্যাঁ, কিসের সাম্য না, আচ্ছা কি বেশ, ঔপম্য আর একটা সাদৃশ্যগত দিক থেকে কিছু সাম্য থাকবে, মিল থাকবে। হ্যাঁ, সম্ভব অসম্ভব দুটো বস্তু মধ্যে, যেহেতু দুটো বস্তুর মধ্যে কম্পেয়ার করে এই অলঙ্কারটা হবে, এই জন্যই হচ্ছে এই অলঙ্কারটার মধ্যে সামান্য একটুখানি সাদৃশ্য আমরা দেখতে পাবো, আর অসম্ভব যে বস্তুটা থাকবে সেটা হচ্ছে বেশি সুন্দর থাকবে। ক্লিয়ার হয়েছে আশা করি। এবার দেখো, বলছে রায় কিশোরীর রূপগুণ হরে আমার কিশোরী বধূ। আচ্ছা, কি ব্যাপারটা, রায় কিশোরীর রূপগুণ হরে মানে কি, হরে মানে হচ্ছে এখানে দেখো হরণ করে। হ্যাঁ, হরে মানে হচ্ছে হরণ করে। আরে রায় একজনের রূপ আর একজন কি কেউ কোনোদিন হরণ করে নিতে পারে, রায় কিশোরী। আচ্ছা, আমি যদি এখানে রাধার কথাই ধরি, যে রাধার রূপ আমার কিশোরী বধূ কি করেছে, হরণ করে নিয়েছে, আমার কিশোরী বধূ হরণ করে নিয়েছে। আমার কিশোরী বধূ এটা তো প্রাকৃত বস্তু, তাই না? আর রায় কিশোরী কি, এটা অপ্রাকৃত বস্তু, এটা অপ্রাকৃত বস্তু। মাঝখান থেকে দেখো হরণ করে নিয়েছে, কি একটা অসম্ভব ব্যাপার, অসম্ভব ঘটনা। আরে বাবা, হরণ কি করে করবি, একজনের রূপ আর একজন কি করে হরণ করে নেয়? তাহলে এখানে কি হয়েছে, একটা ব্যঞ্জনায় চমৎকারিত্ব ফুটে উঠেছে। মানে কবি কি করতে চাইছেন, ব্যঞ্জনায় দুটি বস্তুর মধ্যে বিম্ব প্রতিবিম্ব, মানে এই যে এর 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 যে জিনিস, সেটা হচ্ছে রিফ্লেক্ট করে, মানে আয়নার মতো একটি বস্তু এদিকে আছে, সেই বস্তুটা আয়নায় কি হচ্ছে, আর একটা সেই সেম বস্তুর হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে, তাই বলতে বিম্ব প্রতিবিম্ব ভাব। উপমেয় কি হয়, উপমান ভাব দত্তিত করে, একই রূপ আয়নায় যেমন দেখতে পাওয়া যায় আর কি। রায় কিশোরীর রূপ আর কি করেছে, রূপ কি করেছে, আমার কিশোরী বধূ হরণ করেছে, মানে রায় কিশোরীর যেমন রূপ, সেই রূপটাই আমার কিশোরী বধূ হরণ করেছে, মানে তার মতো সেম দেখতে আর কি, সাদৃশ্য, সাম্য, তাই হচ্ছে হরণ করে নিয়েছে। কিন্তু এটা তো হরণ করাটা, এটা তো অসম্ভব ব্যাপার, এটাই হচ্ছে অসম্ভব বস্তু সাদৃশ্য। হ্যাঁ, এটা হচ্ছে অসম্ভব, এতে রূপটা কিন্তু আবার সম্ভব, রূপটা সম্ভব, কিন্তু হরণ করে নিয়েছে, এটা কিন্তু অসম্ভব। হ্যাঁ, এটা কিন্তু অসম্ভব, এটা কিন্তু অসম্ভব বস্তু সাদৃশ্য। তাহলে এই রকম যখন থাকবে, তখন কি হবে, নিদর্শন অলঙ্কার হবে, নিদর্শন অলঙ্কার হবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখা যাক। দেখো কি বলছে, চাপা কোথা হইতে এনেছে হরিয়া অরুণ কিরণ কোমল করিয়া। তাহলে চাপা কি, চাপা এটা সম্ভব, অবশ্যই সম্ভব, প্রাকৃতিক বস্তু। আর কি করেছে, যে হরণ করেছে, মানে চুরি করে এনেছে, চুরি করে এনেছে, হরণ করেছে মানে চুরি করে এনেছে। আচ্ছা, চাপা মানে চাপা ফুল। হ্যাঁ, চাপা মানে চাপা ফুল কি করেছে, কোথা থেকে হরণ করে এনেছে, মানে চুরি করেছে অরুণ কিরণ। অরুণ কিরণ মানে চাঁদের কিরণ, সম্ভবত চাঁদ, চাঁদ না সূর্য,
চাঁদের কিরণ, অরুণ মানে চাঁদ, আমার যতটুকু মনে বলছে। যদি সূর্য হয় তা বলেও কমেন্টে, সবসময় মনে থাকে না। চাঁদের কিরণ চাঁদের অরুণ কিরণ কোমল করিয়া, তাহলে এই চাপা কি করেছে দেখো, হরণ করে নিয়ে এসেছে অরুণ কিরণ, চাঁদের কিরণ। আরে এটা কি সম্ভব কোনো দিন? এটা কি সম্ভব? কোমল করিয়া, কোমল করিয়া। আচ্ছা কি হয়েছে? এই চাঁদ কোথা হইতে হরণ করেছে অরুণ কিরণ, চাঁদের কিরণটাকে হরণ করে নিয়ে এসেছে চাপা। এটা কি কোনোদিন সম্ভব? তাহলে কিন্তু সম্ভব অসম্ভব, ওই যে সম্ভব অসম্ভব একটি বস্তু আর একটি বস্তুর মধ্যে কি হচ্ছে দেখো, একটা সাদৃশ্য, সম্ভব আর অসম্ভব বস্তুর মধ্যে কি হয়েছে, একটা সাদৃশ্য দেখানোর চেষ্টা করা হচ্ছে। আর কি অসম্ভব যে বস্তুটি, সেই বস্তুটি সবচেয়ে হচ্ছে খুব সুন্দর, সবচেয়ে সুন্দর বেশি, চাঁদের কিরণ, অরুণ কিরণ, হ্যাঁ, এটাই তো সবচেয়ে সুন্দর বেশি, অসম্ভব। তাহলে এইরকম যেখানে থাকবে সেটা হচ্ছে নিদর্শন অলঙ্কার। আর একটা জিনিস, আর একটা উদাহরণ দেখো, হাওয়ায় হাজার সাপের হিমল ছবল, কানের দুপাশে অগণন শীষ। হাওয়ায়, তাহলে কি হচ্ছে এখানে? হাওয়ায় হচ্ছে উপমেয়, হ্যাঁ, এখানে হাওয়া হচ্ছে উপমেয়। কি বলছে? উপমান কি? সাপের হিমল ছবল, এটা হচ্ছে কি উপমান। হাওয়ায় তাহলে কি এনেছে? সাপের হিমেল ছবল, কি হয়েছে? কানের দুপাশে অগণন শীষ দিচ্ছে, অগণন শীষ দিচ্ছে। মানে হাওয়াটা এতটা ঠান্ডা শীতকালের, এই যে হিমেল ছবল, হিম ছবল মানে হচ্ছে শীতকালের আবহাওয়া, শীতল আবহাওয়া, হ্যাঁ, শীতল আবহাওয়া। তা এখানে কি হয়েছে? এই যে হাওয়া সাপের হিম ছবল, তাহলে হাওয়া বয়ে নিয়ে এসেছে শীতল আবহাওয়া, হ্যাঁ, যে শীতল আবহাওয়া কানের কাছে এরকম খুবই ঠান্ডা লাগছে। তাই এখানে বলছে যে সাপের যে ছোবল, সেই সাপের ছোবলের সঙ্গে, সাপের ছোবল দেওয়ার পরে ওই যে আস্তে আস্তে যে ব্যাপারটা, মানে সাপের ছোবল দেওয়ার পরে যে মানুষ আস্তে আস্তে হয়ে যায় আর কি, ঠান্ডা হয়ে যায়, মানে মৃত্যুর দিকে পতিত হয়। এবার অত কিছু বলার দরকার নেই, ব্যাপারটা হচ্ছে সাপ যখন হয়ে যাবে না, মানে সাপ যখন এরকম ছোবল দেবে বা সাপ যখন সামনে দাঁড়াবে, তখন গাট একদম হয়ে যাবে, স্থির হয়ে যাবে। তাই ব্যাপারটা একটা কল্পনা আর কি, জাস্ট মানে এই যে কানের কাছে এই মনে হচ্ছে যে কি অগণন সাপে এইরকম শীষ দিচ্ছে, অগণন সাপে শীষ দিচ্ছে, কিন্তু এটা বাস্তবে তা না। হাওয়া কঠিন, মানে শীতল হাওয়া কানের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, তাই মনে হচ্ছে যে সাপের ছোবল আমার কানের কাছে এসে যেন শীষ দিচ্ছে, শীষ, সাপ যেমন গজরায় সেই রকম শীষ দিচ্ছে। তাহলে একটা হচ্ছে সম্ভব বস্তু যেটা হাওয়া, একটা হচ্ছে সম্ভব বস্তু যেটা হাওয়া হচ্ছে শীতল, হাওয়া শীতল হয়ে শরীরের, আমার কানের কাছে বা শরীরের সব জায়গায় শীতলতা নিয়ে আসতে পারে হাওয়া, এটা সম্ভাব্য। কিন্তু সাপের যে ছোবল আমার কানের কাছে যে অগণন শীষ দিচ্ছে, এটা কিন্তু অসম্ভব। হিমেল ছোবল, সাপের আবার হিমেল ছোবল হয় নাকি? যখন সাপ ছোবল দেবে তখন ছোবল না, মানে হিম কিনা অন্য কিছু সে বোঝা যাবে আর কি। তাই অ্যাকচুয়ালি সাপের হিমেল ছোবল হয় না, এটা হচ্ছে কবির কল্পনা, অসম্ভব বস্তু, এর হচ্ছে মুদ্রা কথা বলতে চাইছে। তা এইরকম যদি কোনো অলঙ্কার থাকে, যদি দেখেন, তাহলে নিদর্শন অলঙ্কার হবে, এটা কনফার্ম। ব্যাস, এইবার আসি হচ্ছে সন্দেহ অলঙ্কার কি। একটুখানি লিখে লিখে পড়াবো, অল্প কয়েকটা আছে, দুটো তিনটে অলঙ্কার পড়াবো। আচ্ছা, সন্দেহ কি? সন্দেহ অলঙ্কার বলছে একটা হচ্ছে উপমেয় অলঙ্কারে, তো উপমেয় থাকে, যে জিনিসটা আমরা হচ্ছে যাকে হচ্ছে তুলনা করি। উপমেয় কি? যাকে তুলনা করি, হ্যাঁ, যাকে তুলনা করি। আর উপমান,
উপমান কি? যার সাথে তুলনা করি, যার সাথে তুলনা করি, তাহলে সেটা হচ্ছে উপমান। তাহলে উপমেয়টা কি? এটা হচ্ছে প্রাকৃত, এটাকে বলছে প্রাকৃত বা প্রকৃত, যা খুশি বলতে পারো। আর এটা হচ্ছে অপ্রকৃত। ব্যাস গেল। এবার বলছে কবি দুটি বস্তুর মধ্যে কি হবে? একটা সংশয় থাকবে। কি থাকবে? সংশয় থাকবে, মানে জিজ্ঞাসা সূচক ব্যাপার থাকবে, জিজ্ঞাসা সূচক ব্যাপার থাকবে। আর কি হবে? কবি প্রতিভায় সেটা চমৎকারভাবে উদ্ভাসিত হবে। শুধু সাধারণভাবে বলে দিলাম তা না, কিন্তু কবি প্রতিভায় খুব সুন্দর করে সেটাকে প্রেজেন্টেশন করা হবে আর কি। হ্যাঁ, প্রতিভায় উত্থিত হয়ে, কবি প্রতিভা আমি লিখে দিচ্ছি এইটুকু এক লাইন, উত্থিত হয়ে, উত্থিত হয় বা উত্থিত হয়ে চমৎকার হয়, চমৎকার হয়। তাহলে কি হবে? উপমেয় আর উপমান এই দুটোর মধ্যে কি হবে? সংশয় তৈরি হবে, জিজ্ঞাসা সূচক একটা ব্যাপার তৈরি হবে। কিন্তু কবি প্রতিভায় কি হবে? সুন্দর করে এখানে একটা চমৎকারভাবে উপস্থাপন করা হবে। আচ্ছা, এই যে একটা সহজ উদাহরণ আমরা প্রতিবারই পড়ি, খুব ফেমাস উদাহরণ কি? দুধারে দুধারে একই, দুধারে একই প্রাসাদের সারি, না অথবা তরুর মূল, অথবা এ শুধু আকাশ জুড়িয়া আমারই, আমি একটু তাড়াতাড়ি লিখছি, মনের ভুল। তাহলে এই যে উদাহরণটা দেখো, এখানে এখানে এক দুধারে একই প্রাসাদের সারি, তাহলে আসল ব্যবহারটা কি? এটা কিন্তু প্রাসাদের সারি, মানে দুধারে, রাস্তার দুধারে কি হয়েছে? প্রাসাদের সারি। রাস্তার দুধারে কি? প্রাসাদের সারি। এইবার অথবা তরুর মূল, অথবা কি? শুধু আকাশ জুড়িয়ে আমারই মনের ভুল। তাহলে এত পরিমাণে রাস্তার দুপাশে যে এইরকম, রাস্তার দুপাশে এরকম প্রাসাদ তৈরি করেছে, দুপাশে এরকম প্রাসাদ তৈরি করেছে, সেটা দেখে কবি তো অবাক হয়ে গিয়েছে যে এ কি? রাস্তার সাইডে যেমন গাছপালা থাকে, এ কি সেইটা? না আকাশ জুড়িয়ে শুধু আমার শুধু মনেরই ভুল। বলছে এটা কি আমার মনের ভুল, না এটা কি তরুর মূল? তাহলে দুই ধারে হচ্ছে কি? এটা হচ্ছে মানে দুই ধারে, দুই দিক থেকে কি হবে? সংশয় তৈরি হবে। আচ্ছা, দুটি বস্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এক হচ্ছে প্রাসাদ আর এক হচ্ছে তরুর মূল। দুটি বস্তুর মধ্যে সংশয় তৈরি হচ্ছে। দেখো, দুটি বস্তুর মধ্যে সংশয়, এক হচ্ছে প্রাসাদ আর এক হচ্ছে তরুর মূল। মানে দুধারে এত বেশি পরিমাণে এইরকম প্রাসাদ উঠে গিয়েছে রাস্তার দুই সাইড দিয়ে, তাই এরকম কবির মনে সংশয় দেখা দিয়েছে। আচ্ছা, এটা কি প্রাসাদের সারি না তরুণ? তাহলে এই ধরনের সংশয় থাকবে, এই ধরনের সংশয় থাকবে। সংশয় থাকার কারণে কি হবে? এটা কিন্তু সন্দেহ অলঙ্কার হবে। আর প্রশ্নর এই সংশয়টা কিসে থাকে? প্রশ্নর আকারে থাকে। হ্যাঁ, এই দেখো প্রশ্নর আকারে, এই যে প্রশ্নের আকারে কিন্তু এখানে আছে। তাহলে এটা কিন্তু সন্দেহ অলঙ্কার। আচ্ছা, এখানে আর একটা উদাহরণ দিচ্ছি। হিমাচলের শিখর ও কি শুভ্র প্রভাস্বর, পদ্মাসনে
কিংবা ধ্যানে মগ্ন মহেশ্বর। তাহলে এখানে দেখো মনে হচ্ছে হিমালয়ের শিখর দেখে কি হচ্ছে না, মনে হচ্ছে যে মহেশ্বর ধ্যানমগ্ন হয়ে বসে আছে। হ্যাঁ, মহেশ্বর ধ্যানমগ্ন হয়ে বসে আছে। তাহলে এখানে যে ব্যাপারটা, হিমালয়ের শিখর আর হচ্ছে ধ্যানমগ্ন মহেশ্বর, দুটি বস্তু। এটা হচ্ছে কি, এটা হচ্ছে উপমান, মহেশ্বর উপমান, যার সঙ্গে তুলনা করা আছে। যাকে তুলনা করছে সেটা হচ্ছে এইটা, হিমালয়ের শিখর, উপমেয়। তাহলে এটাকে কি করা হচ্ছে, এর সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে এইটা দেখে এইটার কথা কি হচ্ছে, সংশয় হচ্ছে। আসল কথা এইটা না এইটা, কি হিমালয়ের শিখর না মহেশ্বর ধ্যানে বসে আছে, ধ্যানে মগ্ন হয়ে আছে, তাহলে কোনটা? তাহলে এইখানে যে সংশয় আছে, দুটি বস্তুর মধ্যে সংশয় তৈরি হয়েছে, এইটাই হচ্ছে এখানে সন্দেহ অলঙ্কার। ব্যাস গেল। এবার আর দু একটা কথা বলি, যেটা হচ্ছে সমাসশক্তি অলঙ্কার আছে একটা। এগুলো ভেবেছিলাম এক এক করে এরকম পড়াবো, তাদেরকে কয়েকটা পড়িয়ে দিই, পড়াতে এমনি ঠিক হয়ে যাবে, কম হয়ে যাবে। তারপরে আবার সিস্টেমেটিকভাবে কোন অর্থ অলঙ্কার পড়াবো, শব্দ অলঙ্কার পড়াবো, তাদের ভাগ করে পাঠ করতে পড়াবো, এরকম পড়িয়ে দেবো। একে বিক্ষিপ্ত ভাবে যেগুলো বেশি পরীক্ষায় আসে সেগুলো একবারে একটু পড়িয়ে দিই। সমাসশক্তি অলঙ্কার কেমন ব্যাপারটা, মানে একটা বস্তু, প্রাকৃত বস্তু আর একটা অপ্রাকৃত বস্তু। কি হয়েছে, এই প্রাকৃত বস্তু দিয়ে আমরা আর বুঝবো না। দুটি বস্তু এইরকম, প্রাকৃত বস্তুর উপর যদি অপ্রাকৃত বস্তুর এইরকম কি মানব ধর্ম আরোপ হয়, তখন হয় সমাসশক্তি অলঙ্কার হয়। আমি সহজ করে বুঝি। দেখা যাচ্ছে কোনো নির্জীব বস্তুর উপরে, আমি একদম সহজ করে বলে দিই, নির্জীব বস্তুর উপর কোনো যখন সজীব বস্তুর প্রতীতি আরোপিত হবে, হ্যাঁ, সজীব বস্তুর প্রতীতি আরোপ করা হবে, তখন কি হবে, সমাসশক্তি অলঙ্কার হবে। এইবার বলে যে ব্যাপারটা কেমন রোজ কি একটা ভালো পড়েছিলাম। আচ্ছা, এইটা আগে সহজটা বলি। তটিনী চলেছে অভিসারে, তাহলে কি হয়েছে, তটিনী মানে কি, নদী। কোন নির্জীব বস্তুর উপরে কি সজীব বস্তুর প্রতীতি আরোপ হবে। আর তটিনী মানে কি, নদী চলেছে কি হয়ে, অভিসারে চলেছে। তার মানে নদী একদিক থেকে আর একদিকে বয়ে যাচ্ছে, কিন্তু সেইটা দেখে কবি কি বলছে, তটিনী চলেছে অভিসারে। আরে বাবা, অভিসারে কারা যায়, নায়িকা যায়, নায়িকা, তারপরে হচ্ছে নায়ক নায়িকা, মানুষ, মোদ্দা কথা মানুষ যায়। সে জীবজন্তু যায় কিনা সেটা পরের কথা, যায় তো অবশ্যই, কিন্তু মানুষের কথা ধরে নিলাম। অভিসারে কারা যায়, যাদের প্রাণ আছে, সজীব বস্তু। তাহলে তটিনী তো সজীব বস্তু না, এ তো নির্জীব বস্তু, এর সঙ্গে মানব ধর্ম আরোপ করা হয়েছে। দেখো, এ কি অভিসারে যেতে পারে, এ কোনোদিন অভিসারে যেতে পারে না। কিন্তু এখানে দেখো মানব ধর্ম আরোপ করা হয়েছে, তটিনী মানে নদীর উপর মানব ধর্ম আরোপ করা হয়েছে। অতএব এই জন্য কি হয়েছে, এটা সমাসশক্তি অলঙ্কার হয়েছে। আর একটা সুন্দর উদাহরণ ছিল, যেটা বলছে রোজ আমি প্রাতে উঠি আই, রোজ আমি শুনি, কি এরকম একটা ভালো উদাহরণ ছিল, রোজ শুনি আমি প্রাতে উঠি আই আই কাঁদিতেছে তেমনি সানাই। হ্যাঁ, এইটুকু হলেই হবে, আই কাঁদিতেছে, মানে সকালবেলায় উঠে লেখক শুনছেন যে প্রতিদিন সকালবেলায় কাঁদিতেছে তেমনি
সানাই। তাহলে প্রতিদিন সকালবেলা উঠেই লেখক কতক শোনে বা অলংকারিক শোনেন যে সানাই কান্না করছে। মোদ্দা কথা, সানাই হচ্ছে বস্তু, সানাই কোনো একটা বস্তু। সানাই কি করছে না কান্না করছে। আর এখানে সানাই তো বাজে, সানাইয়ের বাজনা এমন ভাবে বাজছে মনে হচ্ছে যে কোনো মানুষ কান্না করছে। হ্যাঁ, কেউ কান্না করছে। তাহলে কি হচ্ছে, সানাই তো এখানে বস্তু, সেই বস্তুর উপরে কি মানব ধর্ম আরোপ করা হচ্ছে? নির্জীব বস্তুর উপরে কি হচ্ছে, সজীব বস্তুর ধর্ম আরোপ করা হচ্ছে। তাই কি হচ্ছে এখানে সানাই, তাই কিন্তু সমাসক্তি অলঙ্কার হচ্ছে। এখানে দেখো সানাই কিন্তু নির্জীব বস্তু, সে তো কান্না করতে পারে না, কিন্তু তার একটা সাউন্ড আছে, যে সাউন্ডটা শুনে মনে হচ্ছে না একটা করুণ সুর ভেসে আসছে, কান্নার সুর ভেসে আসছে। তাই এখানে বলা হচ্ছে এরকম যে আই আই কাঁদিতেছে তেমনি সানাই। রোজ আমি প্রাতে উঠি আই, কি এরকম একটা ছিল, আমার খেয়াল নেই এই মুহূর্তে, তোমাদের খেয়াল থাকলে বলো। আচ্ছা, এখানে একটা অলংকার আমি দেব, সেটা হচ্ছে এই অলংকারটা তোমরা একটু বাড়ি থেকে করে এখানে কমেন্ট বক্সে একটুখানি বলো যে এটা কোন অলংকার হবে। এটা হচ্ছে কি হোমওয়ার্ক। হ্যাঁ, এর পরের দিন আরও অনেক আলোচনা করব, যেদিন লাইভ করাবো সেদিন কি প্রবলেম সলভ হবে, শুধু এক একটা টপিক ধরে ধরে শুধু প্রবলেম সলভ হবে এর পরের দিন থেকে। দেখি একটু টেস্ট করে দেখি প্রথমে বিষয়গুলো কেমন একটুখানি জেনে নিই। তো হোমওয়ার্ক এইটা একটু চেষ্টা করে আমাকে বলো ব্যাপারটা কি, কোন অলংকার। চেয়ে দেখো, আমি লিখে দিচ্ছি একটুখানি। চেয়ে দেখো রাঘবেন্দ্র সরি, এটা শিবির হবে। হ্যাঁ, শিবির বাহির, শিবির বাহির নিশীথে কি উষা আসি উত্তরেলা হেথা। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ দেয়া থাকলে এটা একটু করে কোন অলংকার হবে, কি বৃত্তান্ত, কোনটা কি একটুখানি পারলে জানিও। কোন অলংকার নির্ণয় করো। এইটা বাড়ির কাজ দেয়া থাকলো, এটা একটু করে জানিও। এর পরের দিন আরও কয়েকটি অলংকার আলোচনা করব, প্লাস দেখি ছন্দ একটা করে ছন্দ আলোচনা করব, করে সেগুলো শেষ করে দেবো। এখনকার এই টপিকগুলো ছন্দ অলংকার নিয়েই কয়েকদিন থাকবে, যদি অফলাইন ভিডিও যেগুলো বানাবো। আর অনলাইনে যেগুলো দেব, মানে লাইভ ভিডিও যেগুলো করব, সেগুলো দেখি প্রবলেম সলভিং ভিডিও হবে। একটা টপিকের উপর প্রবলেম সলভিং ভিডিও হবে, বা বিস্তারিত আরও আলোচনা হলো। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। 600 650 উপরে সাবস্ক্রাইবার হওয়ার দরকার, 600 এখনও হয়নি। তাই এতদিন ধরে পড়িয়ে যদি এইরকম সাবস্ক্রাইবার হয়, হতাশ লাগে, খারাপ লাগে। অবশ্যই ভিডিওটি দেখার পরে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এইরকম আশা করি ভালো অনেক তথ্য পাবেন। তা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে এরপরে। দেখি 2-1 দিনের মধ্যেই হচ্ছে লাইভ ভিডিও করব, আপনাদের অবশ্যই সবাইকে জানাবো। আপনারা একটু আসবেন টাইমলি, তাহলে অনেক কথাবার্তা হলে ভালো লাগবে। ওকে, আজকের মতো এইটুকুই। ধন্যবাদ সকলকে।